স্বাগত আজকের জেরেসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময় নিউজ 24-এ আপনাদের সাথে হাজির হয়েছে আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং সেই জেলার আদ্যপান্ত জানাবো। সেই সাথে যেই জেলাতে আমরা যাব সেই জেলায় সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সেই সাথে ভোটারদের প্রত্যাশার কথা। বিগত দিনে আমরা বেশ কিছু বিভাগ এবং সেই বিভাগীয় আসন আমরা দেখেছি। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচনের সংবাদ। এবং সিলেট জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের সিলেটের প্রতিনিধি সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। একটু পরিচিত হয়ে নিব নাজাতের সঙ্গে। নাজাত, দেখতে পাচ্ছি আপনার সঙ্গে দুজন প্রার্থী রয়েছেন এবং পিছে রয়েছেন জনতা। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরেই আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের এই পর্বে আমরা সিলেটে যাব এবং সিলেটের দুজন প্রার্থী আমরা ইতোমধ্যে দেখেছি, তারা কথা বলবেন তাদের কি কি প্রত্যাশা রয়েছে সেসব নিয়ে। তবে সিলেট নিয়ে যদি একটু জানাতে চাই খুব বেশি স্পেসিফিক্যালি, সেটি হচ্ছে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনো পর্যন্ত পুরো দেশ কিন্তু সরগরম রয়েছে এবং সবাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চায়। সেই হিসেবে সংসদের 231 নম্বর আসন হচ্ছে সিলেট 3, যেখানে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন সেই সিলেট 3 অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি বলা যেতে পারে। আর এদিকে যদি প্রচারণার কথা বলি, তাহলে প্রচারণা এবং গণসংযোগে এখন ব্যস্ত সময়ে পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তাদেরকে নিয়ে সুশীল সমাজ বলছে সক্ষমতা যাচাই করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা। এই সব বিষয় নিয়ে আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ আমাদেরকে একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা সেটি দেখে নেব। সিলেট 3 আসনটি 1973 সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত। সুরমা, কুশিয়ারা ও হাকালুকি হাওর বেষ্টিত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এই 3 উপজেলা নিয়ে গঠিত এই আসন। মোট ভোটার 4,29,774 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,05,834 জন আর নারী ভোটার 1,98,513 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। তবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে তরুণ ভোটাররা। একজন বালা মানুষ চাইলাম, বালা মানে সৎ, নিষ্ঠাবান এবং তার একটা ক্লিন ইমেজ থাকতো, এরকম একজন জনপ্রতিনিধি চাইলাম। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে, তরুণ, স্মার্ট, এনার্জেটিক, শিক্ষিত যেসব মানুষগুলা আগামী দিনে কাজ করতে পারে, উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে, সেই মানুষগুলাই নির্বাচনে বিজয়ী হয়ে আসুক, এমনটি আমাদের প্রত্যাশা। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। আমি এখন থেকেই উন্নয়নের রাজনীতির শুরু করতে চাই এবং আমি মনে করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নদীগুলোর বাঁধগুলোকে আমরা যদি টেকসই বাঁধ দিতে পারি, হাওড়কা বাঁধগুলোকে যদি টেকসই বাঁধ নির্মাণ করতে পারি, তাহলে একদিকে মানুষ উপকৃত হবে, অন্যদিকে বর্ষার সময়ের এই পানিটুকু যদি আমরা একটা রিজার্ভার হিসেবে সংরক্ষণের যদি ব্যবস্থা করতে পারি, তাহলে শুকনার মৌসুমে এই পানি দিয়ে কৃষি উৎপাদনের একটা ব্যাপক সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ শতভাগ আমি আশাবাদী, বাকিটুকু ইতিমধ্যেই আশা করি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনারা জানতে পারবেন। তবে সুশীল সমাজ বলছে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে সিলেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা। প্রত্যাশা দেওয়া যেভাবে দেওয়া, আশা আকাঙ্ক্ষা যেভাবে দেওয়া হয় সেভাবে কাজ আসলে হয় না। শতভাগ হওয়া সম্ভব না, তারপরেও যাতে 80 ভাগ বা 90 ভাগ কাজ হয়। একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন, অন্যদিকে চলছে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণের কাজ। আলহাদি খান, নিউজ 24। সিলেট নিয়ে প্রতিবেদন দেখছিলাম। দর্শক, সিলেটকে বলা যেতে পারে বাংলাদেশের লন্ডন, যেখানকার পরিবেশ এবং ওইখানে গেলেই আসলে অন্যরকম এক ধরনের চাঞ্চল্যতা বা অন্য ধরনের স্নিগ্ধতা কাজ করে। সিলেটের যদি ভোটারদের দিকে একটু লক্ষ্য করি, 4 লাখ ভোটার যদি আমি ধরি, তার মধ্যে 2,05,000 পুরুষ এবং 1,98,000 নারী, অর্থাৎ সমানে সমান লড়াই সেখানে ফ্যাক্টর হতে পারে। যেরকম নারী ভোটার সেরকম হতে পারে ঠিক এক বছর খানেক আগে আমরা রেখে এসেছি আপনার 5
অগস্ট, যেখানে আমরা পেয়েছি বলতে গেলে নতুন বাংলাদেশের সম্ভাবনাময় খাত, এবং সেটি হচ্ছে তরুণ প্রজন্ম, তাদের অনেক উত্থান আমরা দেখতে পেরেছি, তারা এখানে অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সিলেট জেলাতে যে দুজন প্রার্থী আছেন তারা আসলে ভোট নিয়ে কি বলছেন, কতটা আগ্রহী তারা, এবং তারা সিলেট জেলার জন্য কি কি করতে চায়, বিস্তারিত আমরা শুনবো। যুক্ত হব আমাদের সহকর্মী রয়েছেন নাজাত আহমেদ পুরকায়স্থ, তার সঙ্গে। নাজাত, দুজন প্রার্থী আপনার সঙ্গে রয়েছেন, আপনি তাদের সাথে কথা বলুন, এবং তারা এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কতটা আশাবাদী, তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে সিলেটবাসীর জন্য, বিস্তারিত জানাবেন। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নির্বাচনী আয়োজন, নির্বাচনের পথে অনুষ্ঠানে। আজকে আমরা আছি সিলেট 3 নির্বাচনের আসনে। আমাদের সাথে 2 প্রার্থী রয়েছেন। আমি প্রথমেই যাব আমার ডান দিকে আছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, এবং তিনি কিন্তু সিলেট 3 আসনের সম্ভাব্য প্রার্থী বলা যেতে পারে, এবং তিনি কিন্তু কাজ করছেন। আমি একটু জানার চেষ্টা করব, সিলেট 3 আসনে কিন্তু অনেকেই কাজ করছেন, অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে আসলে বিবেচনা করা হবে কেন, এবং আপনি আসলে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ। নিউজ 24 এর যারা দর্শকবৃন্দ আমার কথা শুনছেন, আমার পরিচয় বলেছেন, আমি জেলা বিএনপির সভাপতি। আমি দলের একজন তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী, এবং ধাপে ধাপে ছাত্রদল যুবদল শেষ করে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার সভাপতির দায়িত্ব পালন করছি। সেই দায়িত্বটুকু আমাকে তৃণমূলের নেতাকর্মীরা তাদের ম্যান্ডেট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এখন আমি সভাপতি হওয়ার পরে আমরা দীর্ঘ সময়ে আমরা রাজপথে আন্দোলনে ছিলাম। যেই আন্দোলনটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন যে বিএনপিকে যতক্ষণ না পর্যন্ত এদেশে গণতন্ত্র মুক্তি না পাবে, অথবা মানুষের ভোটের অধিকার আদায় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত রাস্তায় থাকতে, আমরা সেই সময়ে বিশেষ করে আমার নেতৃত্বে সিলেট জেলা বিভাগ এই সমস্ত এলাকায় ব্যাপক আমরা গণ আন্দোলন করতে সক্ষম হই। অবশ্য যদিও আমার সিলেটের লোকজন আমাকে এই আন্দোলন নেতৃত্ব দিতে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের দুর্যোগ মহামারীতেও সিলেট জেলা বিএনপি আমার নেতৃত্বে এই সমস্ত কর্মকাণ্ডে আমরা ছিলাম। করোনায় মানুষের পাশে গিয়েছি। ভয়াবহ 22 সালের বন্যা, যে বন্যাটি পুরো সিলেটটা তলিয়ে গিয়েছিল, সেই বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্নহীন বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়িয়ে বন্যার্ত মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, তাদেরকে উদ্ধার করেছি। এইভাবে মানুষের কল্যাণে যে রাজনীতি, একাধারে বিএনপির নেতা হিসাবে আমি সেই কাজটুকু করেছি। পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের যে সংগ্রাম ছিল ভোটের অধিকারের, সেটুকু আমি অব্যাহত রেখেছি। এখনও বলতে গেলে সেই সংগ্রামের মধ্যে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও বিরোধী দলের অবস্থানে, এবং আগামীতে 2026 সালে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে এখন আমাদের দলের যে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই কর্মসূচি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি। যাচ্ছি, বলছি দেশে বিএনপিকে ভোট দিলে, ধানের শীষকে ভোট দিলে দেশের মানুষের কি কল্যাণ হবে, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। সুতরাং আমি মনে করি, যেহেতু আমি পুড় খাওয়া তৃণমূলের কর্মী, সুতরাং এদেশের মানুষ আমার অতীতের কর্মকাণ্ড দেখেছে। এই দেখা থেকে, ভালো লাগা থেকে আমি মনে করি দল আমাকে যদি এইখানে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠায়, তাহলে হয়তো আমাকে এলাকাবাসী মূল্যায়ন করবে, ভোটার মূল্যায়ন করবে, এবং দলের মধ্যে আরও যারা প্রতিযোগী আছেন তাদের মধ্যে আমি নিজেকে মনে করি আমি এক ধাপ এগিয়ে আছি। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের? আমি আন্দোলনেও সাড়া পেয়েছি, মানুষের সমর্থন পেয়েছি। কারণ আন্দোলন তো কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন ছিল না, একা কোনো আন্দোলন ছিল না। এখনও সেই সাড়া আমি পাচ্ছি। তার কারণ আপনি দেখেন, শুধুমাত্র যে আমরা রাজনৈতিক আন্দোলনগুলো করি সেগুলো নয়, আমরা সামাজিক আন্দোলনগুলো, ওই যে ঢাকা সিলেট হাইওয়ে যে মেরামত করা, এইটা করা সেইটা করা, এই কাজগুলোর মধ্যে নিয়োজিত আছে। আচ্ছা, আমরা একটু যদি আমার বাম পাশে কথা বলি, আমার সাথে আছেন খেলাফত মজলিসের সিলেট জেলা সাধারণ সম্পাদক মৌলানা
আমদাদুল্লাহ মৌলানা, আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার সাথে। একটু যদি বলতেন আমার সাথে আপনাদের ইসলামী দলগুলোর সাথে আসলে আপনার কী ধরনের প্রস্তুতি চালাচ্ছেন এবং আপনাদের কী ধরনের সাড়া পাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে এবং বিশেষ করে আজকের মেহমান জেলা বিএনপি সভাপতি জনাব কাইম বাইক সহ উপস্থিত যারা আছেন। আলহামদুলিল্লাহ 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে মানুষ স্বাধীনভাবে কাজ করার বা স্বাধীনভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণের একটি সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি বিগত 15-16 বছর ফ্যাসিস্ট আওয়ামী আমলে সাধারণ মানুষ আসলে মন করে কথা বলতে পারতো না, ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। এবারে সেই সুযোগটি আসছে এবং আমরা 24-এর অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যে এবার ইসলামী দলগুলো একটি বাক্সে ভোটের ব্যবস্থা হবে এবং খেলাফত মজলিস এই আসন থেকে নির্বাচন করার সুযোগ পাবে এবং আমাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বিগত দিনগুলোতে আমরা শুধু রাজনীতি না, সামাজিক প্রতিটা ক্ষেত্রে, বন্যা করোনা সহ প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে এবং আগামী নির্বাচনে প্রতিফলন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ইসলামী দলের সিলেটের প্রেক্ষাপটে আসলে ইসলামী দলরা আসলে কতটুকু এগিয়ে আছে? হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি এবারে নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে ইসলামী দলগুলো একই বাক্সে বা আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে এবং সিলেট অঞ্চল হচ্ছে ইসলামী দলগুলোর একটি অনেকটা ভোট ব্যাংকই বলা যায়। সম্মিলিতভাবে যদি ইসলামী দলগুলা নির্বাচনে আসে আমি খুবই আশাবাদী যে ইনশাআল্লাহ এখানে ভালো রেজাল্ট করার সুযোগ আছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আমরা ইসলামী দলগুলোর সাথে ঐক্যের কোনো জি এখন পর্যন্ত তো ডেফিনেটলি খুবই সম্ভাবনা আছে এবং আমরা খুব আশাবাদী যে এবার ইসলামী দলগুলো একই বাক্সে ভোট হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আসলে আমরা সামনের নিরপেক্ষ ভোটের পরিস্থিতি কেমন দেখছি এবং নিরপেক্ষ ভোটের জন্য তো মানুষ অপেক্ষা করছে। আসলে বিগত 15-16 বছর আওয়ামী আমলে বা এখন যারা তরুণ যুব সমাজ যারা বিগত দিনে আসলে ভোট দেওয়ার সুযোগ ছিল না, তো আমরা আসলে একটি ভালো এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আশাবাদী ইনশাআল্লাহ এবারে ভালো একটি নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম দিলওয়ার হুসাইনের কথা, যিনি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক। আমরা এখন চলে যাব স্টুডিওতে অপেক্ষা করছেন নাফিজা হক। নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুজন প্রার্থী কথা বলছিলেন এবং সিলেট নিয়ে তাদের সম্ভাব্য যে কাজগুলো সেগুলোর নিয়ে কথা বলছিলেন। একটু যদি জানাতে চাই, যেই 3টি জায়গা নিয়ে আসলে সিলেট 3 আসন, তার মধ্যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ, তার মধ্যে যদি আমি দক্ষিণ সুরমার কথা বলি, এটি সিলেট শহরের প্রধান প্রবেশদ্বার বলা যেতে পারে, কারণ ঢাকা সিলেট মহাসড়ক এখান দিয়েই যায়। ফেঞ্চুগঞ্জে রয়েছে চা বাগান, গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এবং সেই সাথে যদি আমি সুরমা নদীর দক্ষিণ তীরের কথা বলি তা তো বোঝাই যায় যে এটি অনেক বড় বাণিজ্যিক এলাকা। তো এই সব মিলে এই সিলেট 3 আসনের প্রার্থীরা বিভিন্ন ধরনের আশার বাণী দিচ্ছেন তার ভোটারদের জন্য এবং সিলেট 3 আসনের জন্য তারা কি করতে চায় সেটি তারা উল্লেখযোগ্যভাবে জানিয়েছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আপাতত নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির আগে আমরা সিলেট 3 আসনে যুক্ত ছিলাম দুজন প্রার্থীর সাথে, যুক্ত হচ্ছিলাম আমাদের সেখানকার যে প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ, তার সঙ্গে আবারও তার সঙ্গে যুক্ত হব, কথা বলবো প্রার্থীদের সাথে। নাজাত, ঢাকার পরে বলতে গেলে সবচেয়ে বেশি জনপ্রিয় এলাকা হচ্ছে সিলেট এবং বলা যায় 100টারও বেশি পর্যটন স্থান সেখানে রয়েছে সিলেট 3 আসন নিয়ে, যেখানে ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, লালাখাল বাজার, মোগলা বাজার, বিভিন্ন ধরনের সেখানে জায়গা রয়েছে। সিলেট 3 আসনের জন্য প্রার্থীরা কি করতে চায় একদম স্পেসিফিক? আচ্ছা, আমি আমার বাম পাশে মৌলানা খেলাফত মজলিসের যিনি আছেন ওনার সাথে কথা বলবো। আচ্ছা, সিলেট 3 আসন নিয়ে আসলে কি চিন্তা রয়েছে আপনার এবং এখানে যেহেতু শিল্পাঞ্চল, আপনার আসলে কি দিকে কাজ করার ইচ্ছা রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সিলেট 3 আসনটি হচ্ছে সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি এলাকা। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করি, আমরা প্রত্যেক এলাকায় যাই, গিয়ে দেখি যে অবকাঠামোগত সমস্যা এখনও বিরাজমান। অনেকে গ্রামের সাথে উপজেলা সদরের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই সমস্যা, এখনও কাঁচা রাস্তা এলাকায় আছে। তো একটা এলাকার উন্নয়নের জন্য প্রথমে দরকার অবকাঠামোগত উন্নয়ন করা। সেকেন্ড যে বিষয়টি হচ্ছে, এখানে অসংখ্য যুবক এবং তরুণ সমাজ আছেন যারা আসলে কাজ করার সুযোগ আছে কিন্তু কাজের সুযোগ নেই। আমরা মনে করি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে পুরো এলাকার একটি ডেভেলপমেন্টের সুযোগ আছে। তো কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য
যে যে বিষয়গুলো দরকার আসলে এই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা দরকার, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা দরকার, ভালো মানের শিক্ষা ব্যবস্থা দরকার, যুব উন্নয়নের মধ্য দিয়ে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই এলাকা যদি আসলে যে লেভেলের মানুষ কর্মক্ষম যারা কাজ করতে পারে, যদি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে এই এলাকাটি হবে বাংলাদেশের মাঝে একটি মডেল এলাকা, যেখানে প্রত্যেকটা যুবক এবং তরুণ যাদের যে কাজের সুযোগ আছে প্রত্যেকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। সেকেন্ড যে বিষয়টি বলবো যে এই এলাকায় দেখেন যে ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ প্লান্ট আছে, গ্যাসের ব্যবস্থা আছে। এই বিষয়গুলোকে সামনে রেখে যদি আমরা এখানে রপ্তানিমুখী কোনো শিল্প প্রক্রিয়াজাতকরণ কোনো প্ল্যান করতে পারি, তাহলে মানুষের অনেক উপকার আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু আমার ডান দিকে যাচ্ছি। আসলে সিলেট 3 আসনে অনেক প্রার্থী রয়েছেন, আপনারা আসলে স্পেসিফিক যারা প্রার্থী হবেন তাদের নিয়ে আসলে কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আজ থেকে 4 দিন আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুরো বাংলাদেশেই যারা একাধিক প্রার্থী যে যে জায়গায় আছে সবাইকে ডেকেছিলেন। বক্তব্য হলো একটি, আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধভাবে করতে হবে, এবং সেটা হচ্ছে আমরা যারা প্রার্থী আছি, হয়তো একটি আসনে একজনের বেশি তো কাউকে দেওয়া যাবে না। এখন একাধিক প্রার্থী যারা আছেন তারা যাকেই মনোনয়ন দেওয়া হবে তার সপক্ষে দানের শীষকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেইটা আমরা অঙ্গীকার করে আসছি। এবং আমার বিশ্বাস এই সিলেট 3 সংসদীয় আসনে আমরা যারা একাধিক প্রার্থীরা কাজ করছেন, জনগণের কাছে যাচ্ছেন, কথা বলছেন, তারা সকলেই এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনাটুকু মেনেই আগামী দিনে পথ চলবে, এবং আমরাও সকলেই এই বিষয়টুকু নিয়ে অঙ্গীকারবদ্ধ। শুনছিলাম আমরা সিলেটের 2 প্রার্থীদের কথা। আমরা ছিলাম আজকে জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং খেলাফত মজলিসের মৌলানা দেলাওয়ার হোসেনের কথা শুনছিলাম, এবং তারা বিভিন্ন উন্নয়ন বিভিন্ন প্রতিশ্রুতির কথা শুনছিলাম। আজকে সিলেট 3 আসন থেকে আমার কাছে এই ছিল। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে নাফিজার কাছে। নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট 3 আসন থেকে যুক্ত হয়েছিলেন 2 জন প্রার্থী বিএনপি এবং খেলাফত মজলিস থেকে। তারা জানাচ্ছিলেন সিলেট 3 আসনের জন্য তারা কি কি করতে চান। আর সেই সঙ্গে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরও একটি জেলাতে, দেখাবো সেখানকার নির্বাচনের সবশেষ খবরাখবর। সে পর্যন্ত নিউজ 24 এর সঙ্গেই থাকুন।